এরকম একটা তথ্য আমার কানে এসেছিল যে নির্বাচন কমিশনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নমিনেশন নিয়ে কিছু অবজেকশন জমা পড়েছে। যে নমিনেশনে যে তথ্য ডিক্লারেশনে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তাতে কোথাও ভুল আছে বা সঠিক তথ্য নেই। একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেশন জমা পড়ার পর, যখন সেটা পাবলিক ডোমেনে দিয়ে দেয় নির্বাচন কমিশন, সেখানে দাবি করা হয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। কিন্তু এরকম একটা অভিযোগ নাকি কোনো আইনজীবী করেছে নির্বাচন কমিশনের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অন্তত 4 থেকে 5টা মামলা এরকম আছে যা এখনো পর্যন্ত বিচারাধীন, ফলে এই তথ্য ভুল। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নমিনেশন বাতিল করে দেওয়া হোক। এবং এটা নিয়ে কিছু গেরুয়াধারী তারা এই বিশ্লেষণে সমাজ মাধ্যমে মেতে উঠেছিলেন, তারও দু একটা কপি আমার চোখে পড়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়তে চাইছেন না। টেকনিক্যাল কারণে যদি তার নমিনেশন বাতিল হয়ে যায়, তাহলে এক তো তিনি এই এম্বারাসমেন্ট থেকে বেঁচে গেলেন, ভবানীপুরে আবার শুভেন্দুর কাছে হারা। আর দ্বিতীয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও তেড়ে ফুরে বা তৃণমূল বলতে শুরু করবে যে এরা সমস্ত সীমা ছাড়িয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার থেকে বার করে দেওয়ার চক্রান্ত হয়েছে। এখন যদি সত্যি টেকনিক্যালি ভুল থাকে, তাহলে এই মুহূর্তে জ্ঞানেশ কুমার বিভিন্ন বিষয়ে যে রেজিডিটি দেখাচ্ছেন, তিনি যে কোনো নমিনেশনই বাতিল করে দিতে পারেন। নমিনেশন তো নমিনেশন, কার নমিনেশন সেটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা এই কথাটাই শুনলাম শনিবারের নির্বাচনী প্রচারে। তিনি বললেন যে এটা চক্রান্ত হয়েছিল আমার নমিনেশন বাতিল করে দেওয়ার, অর্থাৎ কিছু একটা পাকিয়ে উঠছিল। কিন্তু যেহেতু উনি পাস্ট টেন্সে বলেছেন, তাই এটুকু ধরে নেওয়া যায় যে এই নমিনেশন বাতিল করে দেওয়ার বিষয়টি সামলে নেওয়া গেছে। তৃণমূল অন্তত এটুকু নিশ্চিত যে নমিনেশন বাতিল করার চেষ্টা তো হয়েছিল, কিন্তু সেটা সফল হয়নি। দেখুন, এই মুহূর্তে যে কোনো সামান্য নির্বাচন সম্পর্কে, রাজনীতি সম্পর্কে খোঁজ খবর রাখেন এরকম কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে এবারের এই নির্বাচনে, বিধানসভা নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, সব থেকে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আসন কি, অবশ্যই ভবানীপুর, যেখানে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই রাজনৈতিক লড়াই, নির্বাচনী লড়াই। এই প্রসঙ্গে আসার আগে একটা ছোট্ট বিষয় একটু মেনশন করি। বিজেপির ইস্তেহার নিয়ে আমি যে বিশ্লেষণ করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে বিজেপি শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের জুতোয় পা গলাতে বাধ্য হলো, কারণ এই রাজ্যের রাজনীতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে, বিজেপিকে এটা নিশ্চিত করতেই হলো, এটা তাদের রাজনৈতিক বাধ্যবাধকতার জায়গায় চলে গেল যে তারাও লক্ষ্মীর ভাণ্ডার দেবেন, ডবল দেবেন দরকার হলে। কারণ এই প্রচার তারা চাইছেন না যে বিজেপি সরকার গড়লে ভাতা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এতে বিজেপির ভোট আসার সম্ভাবনা কমে যাবে। এটা এই আশঙ্কার জায়গা থেকে, এই মেন্টাল ব্যারিয়ার থেকে বিজেপি বেরোতে পারলো না। এতে অনেকে কমেন্ট করে তাদের মন্তব্য এভাবে লিখেছেন যে বিজেপি একেবারে যেভাবে তৃণমূল কংগ্রেস অকাতরে বিলোয়, সেইভাবে এই ভাতা দেবে না। তারা, আপনি বুঝতে ভুল করেছেন, তারা মহলে থাকা, ফ্ল্যাটে থাকা যারা লক্ষ্মীর ভাণ্ডারের নামে 1500 টাকা নিয়ে যাচ্ছেন তাদেরকে দেবে না, শুধুমাত্র তাদের দেবে যাদের সত্যিই প্রয়োজন, দরকার হলে ডবল দেবে। যুবসাথীর ব্যাপারে তারা বলেছেন যে বিজেপি যে যুবকদের ভাতা দেওয়ার কথা বলেছে, তা আসলে তাদের শুধুমাত্র চাকরি পেতে সাহায্য করার জন্য, তাদের চাকরি পেতে হবে, তার জন্য আবহ তৈরি হয়ে যাবে, চাকরির সুযোগ তৈরি হবে, তবে সেটা রাতারাতি হবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। না, নিঃসন্দেহে এটা যারা বলছেন তারা মনে করছেন যে বিজেপি নিশ্চয়ই এই কারণেই বলবে, না হলে বিজেপির অর্থনীতি তো এভাবে দিনের পর দিন যেভাবে তৃণমূল কংগ্রেস ভাতা দিচ্ছে এই বিষয়টাকে সমর্থন করে না। এই কথাটাই আমি বলেছি, মোদিনমিক্স এটাকে সমর্থন করে না। কিন্তু এই যে কথাটা যে শুধুমাত্র দারিদ্র্যসীমার নিচের লোকেদের দেওয়া হবে, বা শুধুমাত্র এইরকম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া হবে যাতে একজন যুবক চাকরি পেতে পারেন, এই কথাগুলো কোথায়? বিটুইন দ্য লাইন্স প্রধানমন্ত্রী শনিবারের নির্বাচনী জনসভায় এসে বলছেন যে ভাতা আমরা দেব, আমাদের নামে অপপ্রচার হচ্ছে যে আমরা ক্ষমতায় আসলে, বিজেপি রাজ্যে সরকার গড়লে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। কোথায় তিনি বুঝিয়ে বলছেন যে আমরা দেব, কিন্তু শুধুমাত্র দরিদ্র মানুষদের দেব, যাদের প্রয়োজন তাদের দেব? বলছেন না। আমি আবার বলছি, হয়তো তাই হবে কি হবে না আমরা জানি না, কিন্তু সেটা ঘোষণার মাধ্যমে বলার জায়গায় বিজেপি নেই। বিজেপি চায় না
তৃণমূল কংগ্রেস এই প্রচারে নামুক, ওই দেখুন বিজেপির ইস্তেহার এইসব নেই, অর্থাৎ আপনারা ভাতা পাবেন না। এমনকি এটুকুও চায় না যে ওই দেখুন বিজেপি বলে দিয়েছে এটা সিলেক্টিভ, সবাইকে দেওয়া হবে না। এই প্যারিটি বিজেপি আপাতত রাখতে চায় যে তৃণমূল যা দেয় আমরাও তাই দেব, নিশ্চিন্ত থাকুন। যাই হোক, এবার আমার ফিরে আসি আমি ভবানীপুর প্রসঙ্গে। ভবানীপুর সব থেকে গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে এইবারের নির্বাচনে। ইনফ্যাক্ট 21-এর নির্বাচনে নন্দীগ্রাম যতটা গুরুত্বপূর্ণ ছিল, এবারের নির্বাচনে ভবানীপুর তার দ্বিগুণ গুরুত্বপূর্ণ। কেন আমি বলছি? অত্যন্ত স্বাভাবিক যে এবারে সেকেন্ড রাউন্ড ম্যাচ। দেখুন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা করতে গিয়ে ঘোষণা করে দিয়েছিলেন প্রায় পাক নির্বাচনী আবহে যে আমি এখান থেকে লড়বো এবার। নন্দীগ্রাম আমাকে অনেক কিছু দিয়েছে, নন্দীগ্রামের মানুষ যে আন্দোলন করেছে তার জেরেই বামফ্রন্ট সরকারকে সরিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, কাজে আমি নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে ঘোষণা করে দিলেন যে ঠিক আছে, আমি এখানে নন্দীগ্রামের এই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ব। এখন হিসেব করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা যদি সিঙ্গুরে গিয়ে বলতেন যে আমি সিঙ্গুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করব, তাহলে কি শুভেন্দু অধিকারী গিয়ে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে তার বিরুদ্ধে দাঁড়াতেন? মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বলেছিলেন, আর নন্দীগ্রাম হচ্ছে শুভেন্দুর হোম গ্রাউন্ড। শুভেন্দু বুঝেছিলেন যে এই লড়াইটা হোম গ্রাউন্ডে খেলবেন তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা অ্যাওয়ে ম্যাচ। কিন্তু তাও কট্টর প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, এ নিয়ে বিতর্ক হয়েছে। তৃণমূল কংগ্রেস এখনো মনে করে না সেখানে শুভেন্দু অধিকারী মানে নৈতিকভাবে জয়ী ইত্যাদি। আর এটাও ঠিক যে 21-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস যথেষ্ট আসন পেয়ে সরকার গড়েছে, যথেষ্ট শক্তি নিয়ে সরকার গড়েছে। বিজেপির শক্তি বেড়েছে, কংগ্রেস এবং বামেরা শূন্য হয়ে গিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস তার শক্তি কিন্তু বাড়াতে পেরেছিল। তার ফলে যেটা হয়েছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু তার গৌরব হারায়নি, একটাই খোঁচা খেয়েছিল, একটা জায়গাতেই আঘাত পেয়েছিল, তা হলো নন্দীগ্রাম। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পরাস্ত হয়েছিলেন। এবার আসুন ভবানীপুরে 2026, ওটা ছিল ফার্স্ট ম্যাচ, এটা হচ্ছে রাউন্ড রবিন লিগ। আর ওটা শুভেন্দু অধিকারীর হোম ম্যাচ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাওয়ে ম্যাচ। কিন্তু ভবানীপুরে নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী এবার অ্যাওয়ে ম্যাচ খেলবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় খেলবেন হোম গ্রাউন্ডে। কিন্তু যেহেতু এটা সেকেন্ড রাউন্ড ম্যাচ, তাই এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিভাবে কতটা তাৎপর্য বহন করছে যদি একটু ভেঙে আমরা আলোচনা করার চেষ্টা করি। আমি আবার বলছি যে এটা রাজনৈতিক আলোচনাই বা রাজনৈতিক সম্ভাবনার কথা। ধরা যাক এই সেকেন্ড ম্যাচে মমতা বন্দ্যোপাধ্যায় পরাস্ত হলেন এবং শুভেন্দু অধিকারী আবার প্রমাণ করলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে লোকে তাকেই বেছে নিচ্ছেন। এতে কি হবে? তৃণমূল কংগ্রেস তাতে সার্বিকভাবে সরকার গড়ুক বা না গড়ুক, একটা বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের জন্য। এবং সবথেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা যা ইতিমধ্যেই মিঠে পরিণত হয়েছে, তার গোড়ায় সবথেকে বড় আঘাত। এবং এবারে আর কারচুপি করে জেতা, লোডশেডিং করে জেতা, এই ধরনের যুক্তি অত বেশি কাজ করবে না যদি বলার চেষ্টাও হয়। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যেতেন এবং শুভেন্দু অধিকারী হারেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গতবারের নির্বাচনে নন্দীগ্রামে হেরে তিনি যেটুকু এই রাজনৈতিক কি বলবো ক্ষমতা বা রাজনৈতিক স্থিরতা তার যেটুকু নষ্ট হয়েছিল, সেটা তিনি কিন্তু আবার নতুন করে অর্জন করবেন। কিন্তু এবারে মমতা বন্দ্যোপাধ্যায় হোম ম্যাচ খেলবেন। নিঃসন্দেহে শুভেন্দু অধিকারীর কাছে এটা বড় চ্যালেঞ্জ যে অ্যাওয়ে ম্যাচে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন কি হারাতে পারবেন না। এবার এটারও দুটো সম্ভাবনা আছে। এক হতে পারে যে তৃণমূল কংগ্রেস সরকার গড়ল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার হারলেন। আর একটা হতে পারে তৃণমূল কংগ্রেস সরকার গড়তে পারল না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন। এছাড়া আরও দুটো তো অবশ্যই হতে পারে, যা তৃণমূল কংগ্রেস সরকারও গড়ল, মমতা বন্দ্যোপাধ্যায়ও জিতলেন। সেক্ষেত্রে তার সম্ভাবনাটা মানে তার কি বলবো তার প্রতিফল যে রাজনীতি আমরা পশ্চিমবঙ্গের আকাশে দেখব, সেটা অনেকটাই প্রেডিক্টেবল। কিন্তু আমি প্রেডিক্ট করার চেষ্টা করি যদি এরকম হয় যে তৃণমূল কংগ্রেস সরকার গড়ল আর মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন না। দেখুন, তৃণমূল কংগ্রেস এর ভেতরে যে একটা
অভ্যন্তরীণ লড়াই আছে, এই লড়াইটা অনেক দিন ধরেই স্পষ্ট। এক, মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে সঙ্গে নিয়ে 2000 সাল থেকে টানা লড়াই করেছেন, 99 সাল থেকে বা 2000 সাল থেকে আমি যদি ধরি, 26-এ হেরেছেন, 11-এ জিতেছেন, 2006-এ হেরেছেন, 11-এ জিতেছেন। সেই সময় যারা তার লেফটেন্যান্ট, সেই সময় যারা তৃণমূল কংগ্রেসে হয়ে লড়িয়ে দিয়েছেন, যান লড়িয়ে দিয়েছেন বিরোধী রাজনীতিতে, তাদের মধ্যে কিছু অংশ এই মুহূর্তে নেই, কিন্তু সেটারও কারণ হিসেবে অনেকে এই অভ্যন্তরীণ যে বিবাদ তার কথা বলেন। আর একটা গোষ্ঠী যারা সক্রিয় হয়েছেন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আসার পরে। আপনারা জানেন এবারে যে প্রার্থী তালিকা তৈরি হয়েছে, এই প্রার্থী তালিকাও কিভাবে তৈরি হয়েছে তা নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে, এবং সেখানে কাদের কথা বেশি মান্যতা পেয়েছে। যারা এই প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন এবং তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট হিসেবে, লেফটেন্যান্ট হিসেবে লড়াইটা করেছেন, নাকি অন্য কোনো গোষ্ঠী যারা পরবর্তীতে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের ভেতরে তৈরি হয়েছে। নিঃসন্দেহে একটা অন্য গোষ্ঠী তৈরি হয়েছে, তারা অনেক সায়েন্টিফিক্যালি পুরো ব্যাপারটাকে ম্যানেজ করে, এবং এবারের যে প্রার্থী তালিকা সেখানে তাদের প্রভাব অনেক বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি, তার দল ক্ষমতায় এলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে আরেকবার হারলেন, এরকম সিচুয়েশন হলে সেই গোষ্ঠী আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে তৃণমূলের অভ্যন্তরে। ফলে তৃণমূলের অভ্যন্তরের রাজনীতিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতা এবং হারার যথেষ্ট বড় প্রভাব পড়ার সম্ভাবনা। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসেন তাহলেও যে সেই গোষ্ঠীর সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যাবে এরকম নয়। এর আগে অনেকবার তারা দুর্বল হয়েছে, আবার তারা সবল হয়েছে, আবার তারা দুর্বল হয়েছে। আমি ইনফ্যাক্ট শুনছিলাম, গত সপ্তাহে আমার কানে আসছিল, আমার পরিচিত 2-1 কাউন্সিলরের সঙ্গে যখন কথা হচ্ছিল, যে তাদেরকে রীতিমতো চাপে রাখা হয়েছে, যে বিভিন্ন ওয়ার্ডে তাদের যে লিড, এমনকি 2024-এর নির্বাচনেও যে লিড ছিল, সেই লিড একই রকম রাখতে হবে অথবা বাড়াতে হবে 26-এর নির্বাচনে। আর যারা লিড রাখতে পারেনি তাদের বলা হয়েছিল লিড আনতে হবে যেভাবে হোক। তারা বলছেন এমনিতেই দেখুন SIR এর কারণে ভোটার কমেছে, তারপরে এক্স্যাক্টলি ওই লিড রাখা বা তার থেকে বেশি রাখা, কিন্তু চাপটা কিভাবে দেওয়া হয়েছে না, যদি আপনি এটা পারেন তাহলে আপনি পরবর্তী নির্বাচনের কাউন্সিলর হিসেবে টিকিট পাবেন দলের, না হলে অন্য কাউকে টিকিট দেওয়া হবে, আপনার কথা ভাবা হবে না। এবং এটাকে তারা গুরুত্ব দিচ্ছেন, তারা মনে করছেন দলের ভেতরে যারা এখন ঠিক করেন যে কে টিকিট পাবেন কে টিকিট পাবেন না, সেখানে এই ধরনের পয়েন্টের অনেক বেশি গুরুত্ব, এবং তাদের কাছে ওটা এখন থেকেই তাদের কাছে এটা এক্সিস্টেন্সের লড়াই হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু তারা জানেন যে এই লড়াইটা কঠিন। অনেক ক্ষেত্রে এটা যদি বাধ্যবাধকতা হয় তাহলে একটা মনোভাব তৈরি হতে পারে যে এরকমভাবে চাপ দেওয়া হচ্ছে কেন, আমরা তো আমাদের মতো চেষ্টা করছি। আমি এর আগে আপনাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছি যে তৃণমূল কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ দুটো, এক তো বাইরে বিজেপির বিরোধী দল হিসেবে শক্তি বাড়ানো, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরের শক্তি। আর একটা বিষয় আমি একটুখানি, এই আলোচনাটা যখন হচ্ছে বিশেষ করে ভবানীপুর কেন্দ্রিক, আরেকটা বিষয় একটু আপনাদের সামনে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ডেমোগ্রাফিক চেঞ্জ, এই কথাটা নিশ্চয়ই আপনারা গত কয়েকদিনে অনেকবার শুনেছেন। সবথেকে বেশি বলেছেন বিজেপি নেতারা। কি প্রেক্ষিতে বলেছেন? প্রচুর বিদেশি অনুপ্রবেশ, বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশ, যা পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আজ থেকে 10 বছর আগে হিন্দু মুসলিম যে অনুপাত ছিল তার থেকে এখন মুসলিমরা সংখ্যা অনেক বেশি। বহু জায়গায় তারা চাইলেই এলাকাটাকে নিজেদের দখলে রাখতে পারেন, সেখানে প্রশাসন ঢুকতে পারে না, ইত্যাদি ইত্যাদি। আমি আর এক ধরনের ডেমোগ্রাফিক চেঞ্জের কথা আপনাদের বলবো, যেটা মূলত আরবান এবং সেমি আরবান এলাকাতে হয়েছে, মূলত ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে, বেল্টগুলোতে হয়েছে, এবং সেটা একদিনে হয়নি, বহু বছর ধরে এটা হতে 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 আজকে এই জায়গায় এসছে। আজ থেকে অন্তত 12 বছর আগে সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, তিনি শঙ্কর নামে পরিচিত, সম্প্রতি তিনি আমাদের ছেড়ে গেলেন, আজ থেকে অন্তত 12 বছর আগে কথা প্রসঙ্গে শঙ্কর আমাকে বলেছিলেন যে কলকাতার বড়বাজার অঞ্চলে পার্থ যদি কখনো যাও, যে কোনো একটা বাড়ির দিকে আঙুল তুলে জিজ্ঞাসা করবে এই বাড়ির মালিক কি, দেখবে একজন কোনো অবাঙালি। এবং তিনি বলেছিলেন যে একটা সময় কিন্তু বড়বাজারের ছবি এরকম ছিল না, ওখানে বাঙালি ব্যবসায়ীরা যেরকম ছিলেন, বহু ভবনের মালিকও বাঙালিই ছিল, কিন্তু এখন তা নয়। আজকের দিনে তো এটা বিধাননগরের ক্ষেত্রেও সত্যি। বিধাননগরের ক্ষেত্রেও প্রতি 10টা বাড়িতে আপনি যদি খোঁজ নেন, 5টা 6টা কোথাও কোথাও 7টা বাড়ি দেখবেন যে এই মুহূর্তে অবাঙালি মালিকানাধীন। এটাও কিন্তু এক ধরনের ডেমোগ্রাফিক চেঞ্জ। আমি নিজে শিল্পাঞ্চলে বড় হয়েছি, হুগলি নদীর দুপারের শিল্পাঞ্চল, তারই পূর্ব দিকের শিল্পাঞ্চলে
আমার জন্ম, বেড়ে ওঠা, এবং আমি সেখানে দেখেছি যে বাঙালি সেখানে বিভিন্ন শিল্পে, সেটা চটকল হতে পারে বা অন্য আরও 5 রকম কারখানা রয়েছে, সেখানে বাঙালি ওপরের স্তরে চাকরি করত, কিন্তু বিহার ইউপি থেকে প্রচুর মানুষ এসেছিলেন এবং আমাদের ছোটবেলায় আমরা দেখেছি তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের স্যালারি হতো এভরি উইক, প্রত্যেক সপ্তাহে পেতেন, হপ্তা বলা হতো। আর বাঙালি যে জব করতো, বাঙালিদের যে ভূমিকা ছিল সেটা অপেক্ষাকৃত উঁচু স্তরের এবং তারা মাস মাইনে পেতেন। কিন্তু পরিবর্তনটাও চোখের সামনে দেখেছি। আমি দেখেছি যে বাঙালিদের যে পরবর্তী প্রজন্ম, তাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না। তারা মনে করতেন বাবার কারখানায়, বাবার মিলে ঢুকে পড়ব, জেঠুর ওখানে জানাশোনা আছে ওখানে ঢুকে পড়ব, এবং তারা সেই জন্য যে বিরাট কিছু পড়াশুনো করতেন তাও নয়, তাদের আলাদা করে কোনো তারা প্রচেষ্টা করতেন না। কিন্তু যারা ওই লেবার হয়ে যারা কাজ করতেন, তাদের ছেলে মেয়েদের মধ্যে আমি দেখেছি তাদের পড়াশুনো করা বা আরও বেটার পজিশনে পৌঁছানোর চেষ্টা ছিল, এবং তারা কিন্তু বাংলাতেই বড় হয়েছে, বাংলায় জন্মে। ওই শ্রমিকদের পরবর্তী প্রজন্ম, বিহার উত্তরপ্রদেশ থেকে আসা মানুষ বস্তিতে থেকেছেন, কিন্তু ছেলেমেয়েরা পড়াশুনো করেছে এমনি সরকারি স্কুলে, পরবর্তীতে তারা কম্পিটিটিভ এক্সাম দিয়েছে, সরকারি আধিকারিক হয়েছে, এবং ওই সমস্ত বস্তির অধিকাংশ জায়গায় জমি কিনে তারাই সেখানে বাড়ি করে বসবাস শুরু করেছে। আর বাঙালি কলকারখানায় চাকরি নিয়েছে, পরবর্তীতে সেই কলকারখানায় যখন বন্ধ হয়েছে তখন সেই পরবর্তী প্রজন্মের হাতেও চাকরি কমে গেছে, তাদেরও আর্থিক অবস্থা খারাপ হয়েছে। এবং এইভাবেই ওই সমস্ত অঞ্চল, হুগলি নদীর দুপারে যদি আপনি খোঁজ নেন দেখবেন একটা বড় ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে গত 10-15 বছরের এই ডেমোগ্রাফিক চেঞ্জে যে অবাঙালিরা এখানকার বাসিন্দা হয়ে উঠেছেন তারা ভয়ঙ্কর রকমভাবে বিজেপির সাপোর্টার। তারা একসময় বামফ্রন্টকে ভোট দিয়েছেন, পরবর্তীতে তাদের একটা বড় অংশ নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন। আজকে যখন বিজেপি প্রধান বিরোধী দল, তখন তাদের ওপর এর প্রভাব কি হবে, কতটা হবে, সেটা কিন্তু অনেক হিসেব গুলিয়ে দিতে পারে। ভবানীপুরেও এরকম সংখ্যা, এরকম ভোটারের সংখ্যা কম নয়। কদিন আগেও আমি আপনাদের বলেছি যে 30,000 ফর্ম 6 নিয়ে এত মাথা ব্যথা তৃণমূলের কেন? প্রায় 7 কোটি ভোটারের রাজ্যে 30,000 যদি জলও ঢোকে না, তাহলেও সেটা এক বালতি দুধের মধ্যে কয়েক ফোঁটা জলের মতো, তাতে দুধের প্রপার্টি খুব একটা চেঞ্জ হয় না। কিন্তু একটা নির্দিষ্ট কনস্টিটুয়েন্সিতে যদি 10, 12, 15,000 ঢোকে, আসামের ভোট হয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের অভিযোগ 50,000 মানুষ বিহার ইউপি থেকে আসামে গিয়ে ভোটার তালিকায় নাম তুলে ভোট দিয়েছে। এই 50,000 যদি আসামে ছড়িয়ে পড়ে থাকে, তারপরে ভোট দেয়, এক একটা কনস্টিটিউয়েন্সিতে 400-500 ভোটের এদিক ওদিক হবে। কিন্তু যদি এই 50,000 কিছু নির্দিষ্ট কি কনস্টিটিউয়েন্সিতে ভোট দেয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ অনুযায়ী, তাহলে সেই কনস্টিটিউয়েন্সিগুলোর রেজাল্ট হেরফের হতে পারে। ঠিক একই রকমভাবে পশ্চিমবঙ্গ, এখানে তো ভোটার সংখ্যা আরও অনেক বেশি। ফলে কোথাও একটা অন্য ধরনের ডেমোগ্রাফিক চেঞ্জ, যে ডেমোগ্রাফিক চেঞ্জের বিরুদ্ধে বিজেপি ঘোষিত লড়াই শুরু করেছে, তার পাশাপাশি এই দ্বিতীয় আরেকটা ডেমোগ্রাফিক চেঞ্জ যা তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। কতটা ফেলবে, আদৌ কতটা ফেলবে, সেই সমস্ত হিসেব নিকেশ অবশ্যই 4 তারিখের পরে বসে করতে হবে। কিন্তু এটা ঠিক যে পশ্চিমবঙ্গের নির্বাচনী হিসেব নিকেশে এটা একটা নতুন মাত্রা, যেটাকে হিসেবের বাইরে রাখা চলবে না।